রতনলাল আজ খুব খুশি ছিল। তার 2 লাখ টাকার লটারি লেগেছিল। ও হাসি খুশি নিজের বাড়িতে এসে নিজের স্ত্রী আরতিকে বলে, এই যে শুনছো কমলার মা। কি হয়েছে? কেন এত জোরে জোরে চিৎকার করে যাচ্ছ? আরে যে খুশির খবর তোমাকে আমি শোনাতে চলেছি না বটে, সেটা শোনার পরে বটে তুমিও খুশিতে একেবারে পাগল হবে বটে। আরে এমন কি সুখবর শোনাতে যাচ্ছ গো যে আমি খুশিতে চিৎকার করব? আরে আমাদের মেয়ে কালই পুরো 10 বছরের হয়ে গেছে, আর এই 10 বছরে আমার তো কানই অপেক্ষা করছে সুখবর শোনার জন্য। আরে এই গরিবের দিন আমাদের শেষ হলো বটে, এখন আর তুমি আমায় খোঁটা দিতে পারবে না বটে। এখন এইভাবে বলো না গো, আর তাড়াতাড়ি সুখবর শোনাও। আরে কমলার মা, আজকে 2 লক্ষ টাকার লটারি আমি পেয়েছি বটে। এই নাও 2 লক্ষ টাকা নাও বটে, আর গিয়ে আলমারিতে রেখে দাও বটে। রতনলালের কথা শুনে আরতি খুশির চোটে চিৎকার করে বলে, আরে আমার তো আগে থেকেই জানতাম যে তুমি একদিন বড় কাজ নিশ্চয়ই করবে। আরে এত লাফালাফি করার দরকার নেই, বুঝলে বটে। যখন আমি লটারির টিকিট কাটতাম না বটে, তখন তুমি আমাকে নিয়ে ঠাট্টা করতে বটে। রতনলাল এই কথাটা বলেই ছিল, তক্ষুনি তার বাড়িতে গ্রামের প্রধান হাসতে হাসতে চলে আসেন। আরে প্রধান মশাই, আপনি এখানে কেন বটে? কি রতনলাল, তোমার বাড়ি থেকে আমি এই সময় আসতে পারি না নাকি? না না, এমন কোনো ব্যাপার নয় বটে। আসলে ব্যাপারটা হলো গিয়ে বটে, আমার মতন গরিব মানুষের বাড়িতে যদি গ্রামের প্রধান চলে আসে বটে, তাহলে এটা তো আমাদের জন্য খুব খুশির খবর, তাই না বটে? হ্যাঁ, এই যে আরতি শুনছো গো বটে, প্রধান মশাইয়ের জন্য চা বানাও বটে। রতনলালের কথা শুনে আরতি টাকা আলমারিতে একটা জায়গায় রেখে প্রধানের জন্য চা বানাতে চলে যায়। আরে আমার একটা দরকারি কাজ মনে পড়ে গেছে, এবার আমার যেতে হবে। আরে প্রধান মশাই বটে, আমার বউ চা তৈরি করছে বটে, অন্ততপক্ষে চাটা খেয়ে যান বটে। এইটুকু বলে রতনলাল রান্নাঘরে চলে যায়, আর প্রধান সবার নজর চুরিয়ে রুমের দিকে চলে যায় যেখানে আরতি টাকা রেখেছিল। প্রধান ওই টাকাগুলো বার করে নেয় আর তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে যায়। আরতি আর রতনলাল যখন ওই রুমে যায়, তখন ওরা আলমারি খোলা দেখতে পায়। হায় রাম, আমাদের গাড়িতে চুরি হয়ে গেছে, আমরা বরবাদ হয়ে গেলাম। প্রথমবার আমাদের জীবনে এত বড় টাকা পেলাম, আর সেটাও চুরি হয়ে গেল। আমি তো এটা ভাবতেও পারি না যে প্রধান এত বাজে কাজ করতে পারবে বটে। আমার বাড়িতে চুরি করার আগে একবারও ভাবলো না বটে। আমি এর জন্য নালিশ জমিদারের কাছে করবো বটে। অন্যদিকে প্রধান হাসতে হাসতে সোজা জঙ্গলের দিকে চলে যায়। হঠাৎ করে প্রধান নিজের এক হাত দিয়ে নিজের চেহারার চামড়া ধরে টানতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তার হাতে একটা আশ্চর্য রকম দেখতে মুখোশ চলে আসে, আর প্রধানের চেহারা একটা বুড়ো মহিলাতে পরিবর্তিত হয়ে যায়। অনেক আসলো 2 লাখ টাকা খরচ করবে বলে। আমি দেখছি এই গ্রামে এখন কে সুখী থাকে। এই গ্রামের কোনো এমন বাড়ি ছাড়বো না, আর প্রত্যেক বাড়িতে চুরি করব। গ্রামের লোকেদের জীবন একেবারে দুঃখময় করে তুলব। এইটুকু বলে সেই বয়স্ক মহিলা মুখোশ আবার নিজের চেহারায় পরে নেয়। মুখোশ পরা মাত্রই ওনার চেহারা জমিদারে পরিবর্তিত হয়ে যায়। রতনলাল প্রধানের ওপর সন্দেহ করবে, আর যখন ও প্রধানের কাছে লড়াই করতে তার বাড়িতে যাবে, তখন আমি জমিদার হয়ে সেই প্রধানের বাড়ির সাফাই করে দেব। অন্যদিকে প্রধান নিজের আলমারিতে রাখা টাকা পয়সা দেখছিল। তক্ষুনি প্রধানের বউ রামবতী রাগের চোটে প্রধানকে বলে ওঠেন, সারাদিন তোমার আর কোনো কাজকর্ম নেই নাকি? যখন দেখো আলমারি খুলে তাকিয়ে থাকো। আরে আমি আলমারি থেকে টাকা পয়সা নিইনি। তোমার কোনো ভরসা নেই রামমতি। গতবার আমি যখন পয়সা গুনেছিলাম না, তখন তার মধ্যে পুরো 10,000 কম ছিল। সত্যানাশ হোক তোমার। আরে এত টাকা পয়সা করবেই বা কি? দেখে নিও, আমার হায় লাগবে তোমার ওপর। একদিন তোমার আলমারির টাকা কেউ চুরি করে নিয়ে যাবে, তারপর দেখো তুমি খালি আলমারিটা। আরে তুমি তো কখনো কখনো তোমার মুখ দিয়ে শুভ কথা বলতে পারো রামবতী। আমি একটা জিনিস বুঝতে পারি না, যে তুমি আমার বউ নাকি আমার শত্রু। প্রধান এইটুকু বলেই ছিল, তক্ষুনি তার কানে জমিদারের আওয়াজ চলে আসে। আরে কি ব্যাপার প্রধান মশাই, বউয়ের ওপর এত রাগ করছেন কেন?
জমিদারকে এই সময় নিজের বাড়িতে দেখে প্রধান সঙ্গে সঙ্গে আলমারি বন্ধ করে দেন। আরে আমাকে দেখে সিন্দুক কেন বন্ধ করছো? আরে যত পয়সা তোমার সিন্দুকে রাখা আছে না, তার থেকে অনেক বেশি পয়সা আমার চাকরদের বাড়িতে রাখা আছে, বুঝলে? আরে এটা আবার কোনো বলার কথা নাকি জমিদার বাবু? তা আপনি এই সময় আমার বাড়িতে? কিছু তো বুঝতে পারলাম না। কেন এই সময় কি আমি তোমার বাড়িতে আসতে পারি না নাকি? আরে কেন আসতে পারেন না? আসলে ব্যাপারটা হলো গিয়ে এটাই প্রধান মশাই, যে আমার একটা জমি অনেক বছর ধরে কোর্ট কাছারিতে পড়ে রয়েছে, সেইটা আজকে আমার পক্ষে চলে এসছে। সেই খুশিতে সমস্ত গ্রামে মিষ্টি খাওয়াচ্ছি সবাইকে আমি। এই নাও মিষ্টি, বিশেষ করে তোমার জন্য ভালো হালুয়া তৈরি করে এনেছি, ঘি দিয়ে তৈরি লাড্ডু। বোকাচোদা। মিষ্টি দেখার পর প্রধান আর রামবতীর মুখে জল চলে আসে, কারণ কাল্লু মিষ্টিওয়ালার মিষ্টি দূর দূর পর্যন্ত গ্রামে প্রসিদ্ধ ছিল। আপনি একদম সঠিক সময়ে এসেছেন জমিদার বাবু। আমার মিষ্টি খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল অনেকক্ষণ ধরে। আপনি তো আমার একদম পয়সা বাঁচিয়ে দিলেন দেখছি। শুধু শুধু মিষ্টি কেনার জন্য আমাকে পয়সা খরচ করতে হতো যে। এইটুকু বলে প্রধান মিষ্টির ওপরে ভেঙে পড়ে। আরে এই সমস্ত মিষ্টি তুমি একাই খাবে নাকি? আমাকেও তো খেতে দাও না। দাও, এদিকে দাও। রামবতীও মিষ্টি খেতে শুরু করে দেয়। মিষ্টি খাওয়া মাত্রই রামবতী আর প্রধানের মাথা ঘুরতে শুরু করে, আর ওরা কিছুক্ষণের মধ্যেই অজ্ঞান হয়ে পড়ে যায়। মূর্খ কোথাকার! দেখি সিন্ধুকে বেটা কত পয়সা জমিয়ে রেখেছে। জমিদারের বেশে সেই বয়স্ক মহিলা প্রধানের আলমারি খুলে দেয় আর তার সমস্ত টাকা পয়সা বার করে ওখান থেকে পালিয়ে যায়। জ্ঞান ফেরার পর প্রধান প্রচন্ডভাবে চিৎকার শুরু করে। আরে আমি শেষ হয়ে গেলাম, নিঃস্ব হয়ে গেলাম। আমি তো কখনো এটা ভাবিনি যে আমার বাড়িতে এসে জমিদার বাবু চুরি করবেন। হায় রামবতী, তোমার কুকথা সব সত্য হয়ে গেল গো। আরে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকারই করবে নাকি জমিদারের বাড়িতেও যাবে? চলো আমার সাথে, আমি জমিদারের মাথা ঠিক করছি। প্রধান আর রামবতী রাগের চোটে নিজের বাড়ি থেকে বাইরে বেরোয়, আর অন্যদিকে ওই বয়স্ক মহিলা আবার জঙ্গলে কুটিরের কাছে চলে আসে আর সে নিজের মুখোশ খুলে দেয়। মুখোশ খুলে দেওয়া মাত্রই সে জমিদার থেকে বয়স্ক মহিলাতে পরিবর্তিত হয়। এখন এই গ্রামে জমিদারই বেঁচে আছে যে সব থেকে বেশি ধনবান। ওর ওখানে চুরি করে তারপর গ্রামের সমস্ত লোকেদের বাড়িতে চুরি করব। এইটুকু বলে সেই বয়স্ক মহিলা মুখোশ আবার চেহারায় পরে নেয়। মুখোশ চেহারাতে পড়া মাত্রই সে রতনলালের রূপে পরিবর্তিত হয়ে যান আর জমিদারের বাড়ির দিকে চলে যায়। অন্যদিকে জমিদার নিজের চাকর বল্লীকে রাগের চোটে বলছিলেন, বল্লি, আজকে রতনলাল কাজে আসেনি কেন? জানি না জমিদার বাবু, নিশ্চয়ই আজকে লটারির টিকিট পেয়েছে। আবার সব সময়ও তো লটারি টিকিট কাটতেই থাকে, কখনো কখনো লটারি পায় নাকি পায় না। এমনিতেই আমার বউ আজকে বাড়িতে নেই, তার ওপর আমার জমি যাকে বিক্রি করতে চলেছি সেই লোকটা আজকে এখানে আসবে, আর ওর আবার রতনলালের তৈরি হাতের চাই ভাল লাগে। তক্ষুনি সেই বয়স্ক মহিলা রতনলালের বেশে জমিদারের বাড়িতে চলে আসে। আমি তো তোমারই অপেক্ষা করছিলাম রতনলাল, আজকে কাজে আসতে তো দেরি করলে যে। আজকে আমার শরীরটা ভালো ছিল না জমিদার বাবু, আমি তাড়াতাড়ি চলে যাব। রতনলাল এইটুকু বলেই ছিলেন, তক্ষুনি জমিদারের জমির গ্রাহক একটা ব্যাগে টাকা নিয়ে ওখানে চলে আসে। জমিদার রতনলালের দিকে তাকিয়ে বলে, ঠিক আছে, আজকে তুমি তাড়াতাড়ি চলে যেও। যাও, সবার জন্য ভালো করে চা বানিয়ে নিয়ে এসো তো। জমিদারের কথা শুনে রতনলাল চা বানাতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই রতনলাল 3 কাপ চা নিয়ে চলে আসে। 3 কাপ চা কেন? 1 কাপ চা বেশি হয়ে গিয়েছিল জমিদার বাবু, তাই আমি ভাবলাম বল্লি ভাইও খেয়ে নেবে না হয়। রতনলালের কথা শুনে বল্লি খুশি হয়ে চায়ের কাপ সঙ্গে সঙ্গে তুলে নেয়। একটা চায়ের কাপ ওই গ্রাহকের দিকে দেওয়া হয়, কিন্তু ওরা 3 জন চা খাওয়া মাত্রই অজ্ঞান হয়ে যায়, আর সেই বয়স্ক মহিলা সঙ্গে সঙ্গে পয়সার ব্যাগ তুলে ওখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর 3 জনেরই জ্ঞান ফেরে। জানি না আমার এমনটা কেন মনে হচ্ছে যে ঠিক যেন আমি একটু পরেই ঘুম থেকে উঠলাম। জমিদার বাবু, আপনার মনে হয়নি
বরং আমরা সবাই ঘুম থেকে উঠলাম ওই রতনলাল চায়ের মধ্যে কিছু মিশিয়েছিল অবশ্যই। তক্ষুনি সেই গ্রাহক আশ্চর্য হয়ে বলে ওঠে, জমিদার বাবু, পয়সা ভর্তি আমার ব্যাগ যে উধাও হয়ে গেল। বুঝে গেছি, এটা নিশ্চয়ই ওই রতনলাল বেটা করেছে। যখন লটারি কেটে বড়লোক হতে পারলো না, শেষমেশও এই উপায়টা বের করলো। হ্যাঁ, আমি ওই রতনলালকে ছাড়বো না, চলো আমার সাথে। বল্লি আর জমিদার রাগের চোটে রতনলালের বাড়ির দিকে রওনা দেয়। অন্যদিকে প্রধান জমিদারের বাড়িতে আসছিলই। তক্ষুনি রতনলাল প্রধানকে রাস্তাতেই দেখা করে। রতনলাল প্রধানকে দেখে রেগে যায় আর বলে, প্রধান মশাই, আপনার কাছ থেকে আমি এরকম আশা করিনি। আমি 10 বছর ধরে পরপর লটারি কাটছিলাম, আর আজকে যখন আমি লটারি থেকে 2 লক্ষ টাকার লটারিটা জিতলাম, তখন আপনি এসে আমার বাড়ি থেকে চুরি করে নিলেন। আরে তুমি তো ঠিক কথাই বলেছো রতনলাল, 2 লাখ তুমি কখনো স্বপ্নে দেখেছো? হ্যাঁ, আর আমি তোমার বাড়িতে কেন চুরি করতে যাব? আরে আমার বাড়িতে তো এমনিই চুরি হয়ে গেছে গো। বাহ, উল্টো চোর পুলিশকে বলছে। যখন আপনি জানতে পারলেন যে আমরা আপনার কাছে টাকা চাইতে আসছি, তখন আপনি নতুন বাহানা বানালেন যে আপনার বাড়িতে নিজেই চুরি হয়ে গেছে। আরে আপনি তো গ্রামের প্রধান, আপনার বাড়িতে কে চুরি করবে? দেখো আরতি, আমার বরের ওপরে মিথ্যে আরোপ লাগিও না। আমার বর ঠিক বলছেন। কিছুক্ষণ আগেই জমিদার আমাদের বাড়িতে এসেছিলেন আর আমাদের আলমারি থেকে সমস্ত টাকা নিয়ে যান। এটা একেবারে মিথ্যে কথা। আমি জমিদার বাবুকে খুব ভালো করে চিনি। আরে ওনার ওখানে কাজ করছি প্রায় 10 বছর হয়ে গেল। তুমি হয়তো জানো না, ওনার বাড়ির খাবার থেকে শুরু করে চা পর্যন্ত আমিই তৈরি করি। আর ওরা কত বড় লোক, তোমার কোনো ধারণা আছে? হ্যাঁ, রতনলাল, আমার রাস্তা থেকে সরে যাও। তক্ষুনি ওখানে জমিদার চলে আসে। জমিদার, খুব ভালো হলো তোমাকে এখানে পেয়ে গেলাম। আমি তো তোমার বাড়িতেই আসছিলাম। তোমার এত সাহস কি করে হলো আমার বাড়িতে চুরি করার? হ্যাঁ, আরে তোমার সাথে আমি পরে কথা বলে নেবো প্রধান, কারণ তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার শরীর টরীর ঠিক নেই, তাই না ভাই? এইটুকু বলে জমিদার রতনলালের দিকে তাকিয়ে বলেন, রতনলাল, লটারি কেটে তুমি যখন বড়লোক হতে পারলে না, তখন তুমি চায়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে নিজের মালিকের বাড়িতে চুরি করতে শুরু করলে। তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি ভাই। ওরা তিনজন একে অপরের সাথে কোনো একটা কথা নিয়ে তর্কাতর্কি শুরু করেন। তক্ষুনি ওখানে গ্রামের আরো অন্যান্য ব্যক্তি চলে আসে আর সমস্ত লোকেরা একে অপরের ওপর আরোপ লাগিয়ে নিজের নিজের বাড়ির চুরির কথা বলতে শুরু করেন। জমিদার বাবু, প্রথমে তো আমার মনে হচ্ছিল যে আপনি আমার বাড়িতে এসে টাকা চুরি করেছেন। এখন আমার এমন মনে হচ্ছে যে কিছু না কিছু গন্ডগোল অবশ্যই আছে। তুমি একদম ঠিক কথাই বলছো প্রধান, আমারও এখন তাই মনে হচ্ছে। তাহলে এই চোরটাকে আমরা ধরবো কি করে? হ্যাঁ, তক্ষুনি ওদের তিনজনের কানে কোনো সাধুর আওয়াজ চলে আসে। আমার মনে হচ্ছে ও কোনো মানুষ নয় যাকে তোমরা ধরে জেলে বন্দি করে দেবে। সে যদি মানুষ না হয় তাহলে সে কে? আমি হয়তো তাকে চিনি। যখন আমি তোমাদের গ্রামে আসছিলাম, তখন আমি জঙ্গলের দিকে দেখলাম যে একটা ছোট্ট কুঠির রয়েছে। ওই কুঠিরের মধ্যে একজন বুড়ি মহিলাকে আমি নিজের চোখে জমিদারের রূপ ধারণ করতে দেখেছিলাম বটে। সাধুর কথা শুনে গ্রামের সমস্ত লোকেরা একে অপরকে আশ্চর্যজনকভাবে দেখে। তাহলে এই সমস্যা থেকে আমাদের সমাধান বের করে দিন মহারাজ। এইভাবে চলতে থাকলে আমাদের পুরো গ্রাম যে ফকির হয়ে যাবে। আমার মনে হচ্ছে তোমাদের গ্রামটাকে ফকির করার জন্যই এখানে এসেছে। চলো আমার সাথে, এর উত্তর ওই বুড়ি মহিলার কাছেই গিয়ে জিজ্ঞাসা করব। সাধু সেই সমস্ত লোকেদেরকে সেই কুটিরের কাছে নিয়ে আসেন যেখানে সেই বয়স্ক মহিলা খাটের ওপরে আরাম করে বসেছিল। গ্রামের লোকেদেরকে একত্রিত দেখে উনি হাসতে হাসতে বলেন, তাহলে অবশেষে তোমরা সবাই জানতে পেরেই গেলে। এই সব বাদ দাও, আগে এটা বলো যে তুমি কে, আর এদের সবার বাড়িতে চুরি কেন করছো? অনেক বছর আগে আমি এই গ্রামেই থাকতাম। আমার বর গ্রামের প্রধানের কাছ থেকে কিছু টাকা নিয়েছিলেন, যেটা উনি সময় মতো চোকাতে পারেননি। তার বদলে গ্রামের প্রধান আমাকে আর আমার বরকে ধাক্কা মেরে বাড়ি থেকে বাইরে বার করে দেন। আমি আর আমার বর প্রত্যেকের কাছে সাহায্য চাই, কিন্তু কেউ আমাদের সাহায্য করলো না। গ্রামের প্রধানও না, আর নাই গ্রামের অন্য কোনো ব্যক্তিরা। আমার বর এই দুঃখটা সহ্য করতে পারলেন না, কিন্তু আমি হার মানলাম না।
আমি কালো জাদু শিখলাম আর আমি একটা খুব বড় জাদুকর হয়ে গেলাম। মিথ্যে কথা বলছো তুমি। তোমার স্বামী আমার কাছ থেকে ধার নিয়েছিল, আর তোমার স্বামী আমার কাছে কবে সাহায্য চাইতে এলো? হ্যাঁ, আমি তো তাকে চিনিও না, আর আমি তো তোমাকেও চিনি না। মূর্খ, আমি আজ থেকে 50 বছর আগের কথা বলছি। 50 বছর আগে এই গ্রামের লোকেরা যে ভুল করেছে তার শাস্তি তুমি ভবিষ্যতে এদেরকে কেন দিচ্ছ? এতে এনাদের কি দোষ? অতীতের করা কুকর্মের শাস্তি ভবিষ্যতেই ভুগতে হয়। সাধু, চলে যায় এখান থেকে। এই সহজ সরল গ্রামের লোকেদের পয়সা তুমি ফিরিয়ে দাও, বুঝলে? আর এখান থেকে চলে যাও। একদম সম্ভব না সাধু, এখন আমাকে কেউ আটকাতে পারবে না। এইটুকু বলে সেই বয়স্ক মহিলা নিজের চেহারায় মুখোশ পরতেই যাচ্ছিল। তক্ষুনি সেই সাধু চিৎকার করে রতনলালের দিকে তাকিয়ে বলেন, ওর মুখোশটা কেড়ে নিয়ে ভেঙে দাও। মনে হচ্ছে ওই মুখোশের মধ্যেই ওর শক্তি রয়েছে। রতনলাল খুব তাড়াতাড়ি সেই মুখোশটা ওই বয়স্ক মহিলার থেকে নিয়ে নেয় আর সেটাকে ভেঙে দেয়। মুখোশ ভাঙা মাত্রই ওই বয়স্ক মহিলা হঠাৎ করে একটা কালো ধুঁয়োতে পরিবর্তিত হয়ে যায়। জমিদার, রতনলাল, প্রধান আর গ্রামের সমস্ত লোকেরা নিজের নিজের টাকা নিয়ে নিজের নিজের বাড়িতে ফেরত চলে যায়। আর তারপর সমস্ত গ্রাম নিজের জীবন হাসি খুশি কাটাতে শুরু করে।